হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইএসএল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি কিন্তু এফসি গোয়ার কাছে 1-0 গোলে হেরে গেছে এবং এই রেজাল্টের ফলে বলাই যায় ইস্ট বেঙ্গল এফসি কিন্তু এই মরশুমের আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার সম্ভাবনা কিন্তু আরো ক্ষীণ হয়ে গেল। এখনো আশা রয়েছে, এখনো ম্যাথামেটিক্যালি চান্স রয়েছে ইস্ট বেঙ্গলের কাছে আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার। বাট ইস্ট বেঙ্গলের যে ফুটবল আমরা দেখছি, ইস্ট বেঙ্গল যেভাবে পারফর্ম করছে মাঠে, তাতে কোনোভাবেই সেই ফুটবল থেকে ইস্টবেঙ্গলের খুব বড় সমর্থকও কিন্তু ভরসা বা আশা করতে পারবেন না। তো গতকালকের ইস্টবেঙ্গল এফসি ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা ছিল, সেই ম্যাচ নিয়ে কিছু কথা এই ভিডিওতে বলবো। সেই ম্যাচটার ছোট করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করব এবং এছাড়াও ইস্টবেঙ্গলের এই লাস্ট কয়েকটা ম্যাচ ধরে এবং গতকালকের ম্যাচে কেন এত খারাপ পারফরমেন্স আমরা দেখছি, আমার অবজারভেশনটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলার রয়েছে ইস্টবেঙ্গলের ফুটবল নিয়ে, পারফরমেন্স নিয়ে। মেন টপিকে যাব, তবে তার আগে যেটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গতকাল আইএসএল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি কিন্তু এফসি গোয়ার এগেনস্টে একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল। এফসি গোয়া কিন্তু ম্যাচটা ফেভারিট হিসেবেই শুরু করেছিল, মাঠে নেমেছিল ফেভারিট হিসেবে। যদিও এফসি গোয়ার গতকালকের ম্যাচটার আগের যে 5টা ম্যাচ তারা খেলেছিল সেখানে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যেখানে মাত্র তারা 2 পয়েন্ট পেয়েছিল সেই 5টা ম্যাচ থেকে। 3টে ম্যাচ হেরেছিল, 2টো ম্যাচ ড্র করেছিল। ইস্ট বেঙ্গলেরও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না গতকালকের ম্যাচটার আগে, যদিও তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে গতকালকের ম্যাচটার আগের কথা বলছি, সেখানে কিন্তু 2টো ম্যাচ জিতেছিল। বাট যে 2টো ম্যাচ জিতেছিল সেখানেও কিন্তু তাদের পারফরমেন্স খুব একটা আহামরি কিন্তু কিছু ছিল না। তো গতকালকের ম্যাচটা দুটো টিমের জন্যই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এফসি গোয়া যেখানে 3 পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে চেয়েছিল আইএসএল এর লিগ শিল্ডে, তাদের নিজেদের টিমটাকে বজায় রাখতে চেয়েছিল সেই কম্পিটিশনে, অনেকটাই তারা ব্যাকফুটে চলে এসেছে লাস্ট কয়েকটা ম্যাচের খারাপ পারফরমেন্সের ফলে। তো গতকালকের ম্যাচটা তারা জিততে চেয়েছিল, জিতবে বলে মাঠে নেমেছিল। অপরদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু গতকালকের ম্যাচটা জিতবে বলেই মাঠে নেমেছিল, জেতার উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছিল। বাট যদি আমরা ফুটবল খেলাটা ফার্স্ট হাফ থেকে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা সেরকম কিছুই করেনি গতকালকের ম্যাচে। ম্যাক্সিমাম টাইমটা তাদের এই মাঠে ঘুরতে দেখা গেছে। আমি খুব ফ্র্যাঙ্কলি তোমাদের বলছি, যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলছি, আমি যেটা অবজার্ভ করেছি, মাঠে ঘুরতে দেখা গেছে। ম্যাক্সিমাম প্লেয়ারকে মনে হয়েছে তাদের এনার্জি নেই, বল ধরে খেলার কোনো চেষ্টা নেই, ম্যাক্সিমাম ব্যাক পাস আর স্কোয়ার পাস। তো খেলাটার কথায় যদি আসি, ফার্স্ট হাফের একদম ফার্স্ট থেকে কিন্তু এফসি গোয়া প্রচুর অ্যাটাক করতে থাকে, প্রচুর অ্যাটাক করতে থাকে এবং ইস্ট বেঙ্গলের বলা যায় ভাগ্য ভালো এবং এফসি গোয়ার প্লেয়ারদের বলা যায় এখানে ব্যর্থতা, যে ইস্ট বেঙ্গলের এগেনস্টে তারা মাত্র 1 গোলই দিতে পেরেছে। ইস্ট বেঙ্গল যে 1 গোলে হেরেছে, এটা ইস্ট বেঙ্গলের ভাগ্য ভালো বলা যায় এবং অবশ্যই এফসি গোয়ার প্লেয়ারদের কিন্তু ব্যর্থতা বলা যায়, কারণ এই ম্যাচটা ইজিলি এফসি গোয়া অন্তত 5 থেকে 6 গোলে জিততে পারতো, এত সুযোগ তারা ক্রিয়েট করেছে গোটা ম্যাচটা জুড়ে। এফসি গোয়া কিন্তু ফার্স্ট হাফে 3 থেকে 4 গোলের লিড নিয়ে নিতে পারতো। ইস্ট বেঙ্গলের ভাগ্য ভীষণ ভালো ছিল যে কিছু কিছু ক্ষেত্রে প্রাপসুখান সিঙ্গেল ভালো সেভ করেন, কিছু ক্ষেত্রে আমার নোয়ার কথা মাথায় আসছে। নোয়া এত ভালো ভালো কয়েকটা সুযোগ পেয়ে গিয়েছিলেন ফার্স্ট হাফে, যেখানে কিন্তু তিনি ফার্স্ট হাফেই হ্যাট্রিক করে ফেলতে পারতেন ইজিলি। একটা ক্ষেত্রে প্রপসুকান সিঙ্গেল খুব ভালো সেভ করেন, একটা ক্ষেত্রে মানে ইজি গোল, জাস্ট পায়ে ঠেকালে বলটা গোল হয়ে যায়, সেখানে কিন্তু তিনি মিস করেন। 2-3টে ক্ষেত্রে কার্লোস মার্টিনের সুযোগ পেয়েছিলেন, বাকি প্লেয়াররাও কিন্তু এফসি গোয়ার সুযোগ পেয়েছিলেন গোল করার, কিন্তু তারা গোল করতে পারেননি। ফাইনালি 42 মিনিটের মাথায় কিন্তু সেই নোয়াই কিন্তু গোলটা করেন এফসি গোয়ার হয়ে। এবং গোলটার ক্ষেত্রে যে গোলটা পেয়েছে এফসি গোয়া, সেই গোলটার ক্ষেত্রে ডেফিনেটলি নোয়ার একটা খুব ভালো স্ট্রাইক ছিল, জোরালো একটা শট ছিল। বাট সেই গোলটা কিন্তু হওয়ার জন্য দায়ী কিছুটা বলা যায় এখানে ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রপসুখান সিঙ্গিল। যদি স্ট্রেট দাঁড়িয়ে থাকতেন, হয়তো নোয়ার জোরালো শটটা হয়তো তার বুকে বা মুখের কাছে লাগতো, সেক্ষেত্রে বা তিনি হাত দিয়েও সেভ করতে পারতেন বলটা। বাট তিনি কিন্তু হালকা ঝুঁকে যান এবং সেই ঝুঁকে যাওয়ার ফলে কিন্তু বলটা তার ঠিক মাথার ওপর দিয়ে, মুখের ওপর দিয়ে কিন্তু নেটে ঢুকে যায় ইস্ট বেঙ্গল, এবং সেখানেই কিন্তু এফসি গোয়া 1 গোলের লিড পেয়ে যায়। তার আগেই তারা এগিয়ে যেতে পারতো অ্যাটলিস্ট 2 থেকে 3 গোলে, বাট সেইটা কিন্তু এফসি গোয়ার প্রথম গোল হয়। ফার্স্ট হাফে 1 গোলে লিড পাওয়ার পর সেকেন্ড হাফে কিন্তু এফসি গোয়া অ্যাটাকিংলি আরো বেশি ভয়ানক হয়ে ওঠে, আরো বেশি অ্যাটাক করতে থাকে এবং তারা গোলও কিন্তু পেতে পারতো একাধিক। সেকেন্ড হাফে আর কোনো গোল হয়নি। ফাইনালি ওই ফার্স্ট হাফে 42 মিনিটে করা এফসি গোয়ার নোয়ার গোলটার
দৌলতে কিন্তু এফসি গোয়া ম্যাচটা 1-0 গোলে জিতে যায়। ইস্ট বেঙ্গলের আমি আগেও বলেছি যে ভাগ্য ভালো ছিল এবং এফসি গোয়ার প্লেয়ারদের ব্যর্থতা যে ম্যাচটা তারা মাত্র 1 গোলেই জেতে, এবং ইস্ট বেঙ্গলের ভাগ্য ভালো যে ম্যাচটা ইস্ট বেঙ্গল মাত্র একটা গোল কনসিড করে। নোয়া যেরকম সুযোগ পেয়েছিলেন ফার্স্ট হাফেই হয়তো তার হ্যাটট্রিক হয়ে যেত, সেকেন্ড হাফে আরও তিনি 2-1 গোল করতে পারতেন, টোটাল ম্যাচের রেজাল্ট হয়তো 5-6 or 7-0 হতে পারতো ইন ফেভার অফ এফসি গোয়া। ম্যাচটায় ইস্ট বেঙ্গল প্লেয়ারদের সেরকমভাবে খুঁজেই পাওয়া যায়নি। 2-1 ক্ষেত্রে অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিলেন, কখনো নন্দা কুমার, কখনো মহেশ, কখনো ক্লেইটন সিলভা। বাদ বাকি প্লেয়াররা সেরকমভাবে ইনভলভমেন্টই দেখাতে পারেনি গেমটার মধ্যে, যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম ইস্ট বেঙ্গল ফুটবলাররা আরও তেড়ে ফুঁড়ে এই ম্যাচটা খেলতে নামবে, আরও ভালো ফুটবল খেলার চেষ্টা করবে, ম্যাচটা জেতার চেষ্টা করবে। কিন্তু তাদের খেলা দেখে কখনোই এটা মনে হয়নি শুরু থেকে যে তারা জেতার জন্য ম্যাচটা নেমেছে। হয়তো তাদের জেতাটা দরকারি ছিল, 3 পয়েন্ট পাওয়াটা দরকারি ছিল, বাট তাদের খেলা দেখলে কেউ এটা বলবে না যে তারা জেতার জন্য ফুটবলটা খেলতে নেমেছে। গতকালকের ম্যাচে স্টার্টিং 11 দেখে আমি আবার সারপ্রাইজ হয়েছি, আমি পরবর্তীকালে ভিডিওতে এই কথাগুলো বলবো, বাট খেলা প্রসঙ্গে আগে বলিনি। ভিক্টর ভাস্কেস কালকে খুঁজেই পাওয়া যায়নি, ভিক্টর ভাস্কেসকে সেভাবে দেখাই যায়নি বল পায়। ক্রিয়েটিভ জিনিসগুলো যেগুলো ভিক্টর ভাস্কেসের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি সেই জিনিসগুলো ভিক্টর ভাস্কেস এখনো পর্যন্ত করতেই পারছে না ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। আমি জানি না ভিক্টর ভাস্কেসকে কি ভেবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা দলে এনেছিল। ফেলিসিও ব্রাউনফর্বস তার সম্পর্কে আমি অনেক আগে বলে দিয়েছি কয়েকটা ভিডিওতে যে আমি জানি না তিনি কি ফুললি ফিট রয়েছেন নাকি নেই, তার মধ্যে সেই এনার্জিটাই দেখা যাচ্ছে না, গোল করার যে খিদেটা সেই খিদেটা তার মধ্যে দেখা যাচ্ছে না। নন্দা কুমার কালকে আমার মনে হলো নন্দা কুমারকে দেখে যে ফুললি হয়তো ফিট নন। মহেশ নাওরেম মহেশ সিং, তাকে লাস্ট কবে গোল করতে দেখেছিলাম ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আমার মনে পড়ছে না, বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেল তিনি কিন্তু গোল পাননি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। একমাত্র সেই টার্গেট ম্যান ক্লেইটন সিলভা। ক্লেইটন সিলভা কখন গোল করবেন, ক্লেইটন সিলভা কখন অ্যাসিস্ট করবেন, কখন একটা কর্নার থেকে হিজাজি মাহের হেড করবেন, সেই দিকে কিন্তু ইস্ট বেঙ্গল তাকিয়ে রয়েছে। অপরদিকে এফসি গোয়ার কথা যদি বলি, এফসি গোয়া কিন্তু প্রথম থেকেই অ্যাটাক করেছে, তাদের দুর্ভাগ্য আমি বলবো যে তারা ম্যাচটা আরও গোল করতে পারতো, তারা গোল করতে পারেনি। নোয়াকে এখানে বলতেই হবে, তিনি কিন্তু অনেকগুলো গোল করতে পারতেন। কালকে কিন্তু ম্যাথিউকে শুরু থেকে খেলায়নি এফসি গোয়া, বোরহা হেরেরাকে নামানো হয়েছিল, এবং এখানে আমার মনে হয় একটা ট্যাকটিক্স কোথাও না কোথাও ছিল এফসি গোয়া কোচ মানেলো মার্কেস রোকার, যে বোরহা হেরেরা তিনি কিন্তু ইস্ট বেঙ্গল টিমটায় খেলেছেন, কিছুদিন আগেও কিন্তু তিনি ইস্ট বেঙ্গল টিমটায় ছিলেন, এবং ইস্ট বেঙ্গল যে কলিঙ্গা সুপার কাপ 2024 জিতেছিল সেই টিমে কিন্তু বোরহা হেরেরা ছিলেন। সুতরাং বোরহা হেরেরা কিন্তু ইস্ট বেঙ্গলের বেশ কিছু প্লেয়ারকে বেশ ভালোভাবে জানেন, তো সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর জন্য হয়তো তিনি বোরা হেরেরাকে স্টার্টিং 11-এ রেখেছিলেন, এবং বোরা হেরেরা কিন্তু দারুণ ফুটবল কালকে খেলেছেন। কার্লোস মার্টিনেজ, নোয়া, বোরহা হেরেরা এবং ওডে, এই 4 বিদেশি কিন্তু এফসি গোয়ার স্টার্টিং 11-এ গতকালকের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির এগেনস্টে খেলেছিল। দুটো উইং দিয়ে কিন্তু বরিস এবং মোহাম্মদ ইয়াসির খেলছিলেন। কার্লোস মার্টিনেজ, নোয়া এরা কিন্তু স্ট্রাইকিং রোলটায় ছিলেন। নোয়া একটু ওপরের দিকটায় ছিলেন, আমার যেটা দেখে মনে হলো যে কার্লোস মার্টিনেজ একটু তলা থেকে খেলছিলেন। সেকেন্ড স্ট্রাইকার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিন্তু কার্লোস মার্টিনেজ খেলছিলেন, বাট বেশ ভালো ছন্দময় ফুটবল কিন্তু এফসি গোয়া খেলছিল। জয় গুপ্তাকে বারবার কিন্তু ওভারল্যাপ করে ওপরে উঠে আসতে দেখা গেছে, অ্যাটাকে হেল্প করতে দেখা গেছে এফসি গোয়াকে, তো বেশ ভালো ফুটবল এফসি গোয়া খেলছিল। অপরদিকে ইস্ট বেঙ্গলের কথা তো আমি বললাম, তো এই ম্যাচটা হারার ফলে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা হলো 18ই থেকে গেল। 18 ম্যাচ খেলে 18 পয়েন্ট তাদের এই মুহূর্তে, এবং তারা আজকের ম্যাচটা শুরু হওয়ার আগে, আজকে একটা ম্যাচ রয়েছে আইএসএল এ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস পাঞ্জাব এফসি, সেই ম্যাচটা শুরু হওয়ার আগে, জানি না এই ভিডিওটা কখন পোস্ট হবে, তো সেই ম্যাচটা শুরু হওয়ার আগে, সেই ম্যাচটার রেজাল্ট জানার আগে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল 9 নম্বর পজিশনে রয়েছে 18 ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়ে, এবং এফসি গোয়া কিন্তু 4 নম্বরেই থাকলো। গতকালকের ম্যাচটার আগেও তারা 4 নম্বরেই ছিল, বাট তাদের 3টে পয়েন্ট কিন্তু বাড়লো, তাদের পয়েন্ট সংখ্যা এই মুহূর্তে 17 ম্যাচ খেলে 32। তো এফসি গোয়া এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এর লিগ শিল্ডে একটু পিছিয়ে পড়লেও তারা কিন্তু লিগ শিল্ড জেতার দৌড়ে, লিগ শিল্ড জেতার যে রেস চলছে বিভিন্ন টিমগুলোর মধ্যে, সেই দৌড়ে কিন্তু এখনো পর্যন্ত বজায় রেখেছে নিজেদেরকে। এবারে যদি ইস্ট বেঙ্গল কেন এত হতাশাজনক ফুটবল খেলছে বা গতকালকের ম্যাচে কি প্রবলেম ছিল ইস্ট বেঙ্গল টিমটা, সেই কথায় আসি। দেখো, আমি আমার অবজারভেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। প্রথম অবজারভেশন যেটা আমার
আমি যেটা অবজার্ভ করেছি, প্রথম যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ফেলিসিও ব্রাউন ফবস এবং ভিক্টর ভাস্কেজ এই দুজনকে না খেলিয়ে আমার যদি মনে হয় কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে শুরু করানো হতো, আমার মনে হয় অনেক বেটার হতো, অনেক বেটার রেজাল্ট হয়তো ইস্টবেঙ্গল পেতে পারতো। কারণ তারা খেলে যে বিরাট কিছু ডিফারেন্স গড়ে দিচ্ছেন সেরকমটা নয়। সুতরাং অন্য ইন্ডিয়ান প্লেয়ারকে স্টার্ট করানো যেত। জেসিন বলে প্লেয়ারটাকে যাকে নামানো হয়েছিল গতকালকের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে, তাকে যদি প্রথম থেকে খেলানো হতো হয়তো বেটার খেলতেন। ফেলিসিও ব্রাউন ফবসকে নামানোর মনে হয় না কোনো প্রয়োজন ছিল। ফেলিসিও ব্রাউন ফবসের জায়গায় অন্য কোনো ভারতীয় প্লেয়ারকে নামানো যেতে পারতো, খুব একটা আহামরি কিন্তু কিছু করেনি। আচ্ছা, দ্বিতীয়ত প্যান্টিচ। এই প্যান্টিচ বলে প্লেয়ারটা কালকে খুবই খারাপ ডিফেন্ডিং করেছে। আমি জানি না প্যান্টিচকেও কি দেখে আনা হয়েছে। প্যান্টিচের হাইটটা খুব ভালো। প্রথম একটা দুটো ম্যাচে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো একদম ইস্টবেঙ্গল টিমটাই নতুন খেলতে এসছে, এখনো অ্যাটমসফিয়ারের সাথে মানাতে পারিনি, তাই হয়তো ভালো ফুটবল খেলছে, হয়তো আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। কিন্তু গতকালকের ম্যাচটায় দেখে মনে হলো প্যান্টিচকে যে খুব স্লো। প্যান্টিচকে কিন্তু ইজিলি এফসি গোয়ার প্লেয়াররা অনেকবার কাটিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছিল, স্পিডে পারছিল না প্যান্টিচ। তো এই প্লেয়ারটার জন্য কিন্তু কালকে ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তো এই প্যান্টিচ প্লেয়ারটার প্রতিও কিন্তু ভরসা থাকবে বলে মনে হয় না ইস্টবেঙ্গল সমর্থকদের। তো প্যান্টিচ প্লেয়ারটাকে আমার মনে হয় কি করছে আমি জানি না, কি ফুটবল খেলছে আমি জানি না। প্যান্টিচ অনেক বড় মাপের ফুটবলার, অনেক ভালো ভালো ফুটবলারের সাথে খেলার তার অভিজ্ঞতা রয়েছে, ভালো ভালো ফুটবলারের এগেনস্টে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। বাট কালকে কি করছে কি করেছে আমি কিছু বুঝতে পারলাম না, বাজে ডিফেন্ডিং বলা যায়। তো প্যান্টিচের কথা বললাম। এছাড়া পরের যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বারবার স্টার্টিং 11-এ পরিবর্তন। স্টার্টিং 11-এ পরিবর্তনটা তবু মানা যায়, স্টার্টিং 11-এ যারা খেলছেন তাদের রোলের পরিবর্তন। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোনো ম্যাচে মহেশ নাওরেম সিং বা নাওরেম মহেশ সিং যাই বলো না কেন, তিনি কোনো ম্যাচে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন, কোনো ম্যাচে উইঙ্গার হিসেবে খেলছেন, কোনো ম্যাচে তাকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলানো হচ্ছে, কোনো ম্যাচে ভিক্টর ভাস্কেজ ডিফেন্সিভ রোলে খেলছেন, কোনো ম্যাচে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন, কোনো ম্যাচে লালচুং নোঙ্গা সেন্টার ব্যাক খেলছেন, কোনো ম্যাচে রাইট ব্যাক খেলছেন। তো এই যে এত শাফলিং, এত চেঞ্জ, রোলের মধ্যে এত পরিবর্তন, আমি লাস্ট 3-4টে ম্যাচ এরকম দেখলাম না ইস্ট বেঙ্গল যে একই ফরমেশনে খেলছে এবং প্লেয়ারদের রোলগুলো সেম। এরকম কিন্তু আমি পরপর 2-3খানা ম্যাচ ইস্ট বেঙ্গলকে খেলতে দেখলাম না। এই যে বারবার রোলের পরিবর্তন, এতে কিন্তু প্লেয়াররাও কনফিউজ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে না। একটা প্লেয়ারের রোল থাকে, সেই রোলটা কিন্তু প্লেয়ারদের বলে দেওয়া হয় যে তোমার রোল এই। এবার সেটা একটা দুটো ম্যাচে চেঞ্জ হতেই পারে, হ্যাঁ হতে পারে, কোনো ম্যাচে স্ট্রাইকার খেলানো হলো মহেশকে, কোনো ম্যাচে উইঙ্গার খেলানো হলো, হতেই পারে। কিন্তু প্রত্যেকটা ম্যাচে, একটা দুটো ম্যাচ অন্তর অন্তর বা প্রত্যেকটাই ম্যাচে তার যদি রোল বারবার বারবার চেঞ্জ হয়ে যায় তাহলে তো সে নিজেই কনফিউজ হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না, প্লেয়ারদের কোনো প্রপার রোল নেই। ভিক্টর ভাস্কেজ জানেন না যে তাকে কি রোল দেয়া হবে নেক্সট ম্যাচে। আগের ম্যাচে তিনি একটা রোলে খেলছেন, নেক্সট ম্যাচে হয়তো তার রোল বদলে যাচ্ছে। বিষ্ণু কোনো ম্যাচে স্টার্ট করছেন, কোনো ম্যাচে স্টার্ট করছেন না। এত চেঞ্জ যদি ইস্টবেঙ্গল নিজের স্টার্টিং 11-এই করে প্রত্যেকটা ম্যাচে, শুধু চেঞ্জ তো হচ্ছে না, রোলে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খুব একটা কিন্তু বেনিফিট দিচ্ছে না, বেনিফিশিয়াল হচ্ছে না ইস্টবেঙ্গলের জন্য। তো এটা একটা পয়েন্ট। এছাড়াও আমার মনে হয় গতকালকের ম্যাচ দেখে ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে খুব বেশি মিস করেছে বলে আমার মনে হয়, তিনি হচ্ছেন বোরহা হেরেরা। এই বোরহা হেরেরা কিন্তু ইস্টবেঙ্গলের দলে ছিলেন কালিঙ্গা সুপার কাপ 2024 যখন ইস্টবেঙ্গল জিতলো, এই বোরহা কিন্তু ইস্টবেঙ্গলের টিমে ছিলেন। সেই বোরহা চলে যাওয়া, সে বোরহা ছেড়ে দিন নিজে থেকে বা ইস্টবেঙ্গল ছেড়ে দিক, যাই হোক এই বোরহাকে কিন্তু ইস্টবেঙ্গল ভীষণভাবে মিস করছে। এবং গতকালকের ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন বোরহা, যতটুকু সময় মাঠে ছিলেন বোরহা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি আমার অবজারভেশন অনুযায়ী, তিনি কিন্তু ভিক্টর ভাস্কেজ তার থেকে বেটার ফুটবল খেলেছেন গতকালকের ম্যাচে। তো আমি জানি না ভিক্টর, বোরহাকে ছেড়ে দিয়ে ভিক্টরের মতো প্লেয়ারকে এনে ইস্টবেঙ্গল কি লাভ করেছে, কি প্রফিট তারা পেয়েছে, কি বেনিফিট পেয়েছে। এর থেকে মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরাও হয়তো এখন একমত হবেন আমার সাথে যে এর থেকে হয়তো বোরহা যদি থেকে যেতেন হয়তো বেটার হতো, আরো কিছুদিন টিমের সাথে থাকতেন, আরো বেটার ফুটবল হয়তো আমরা বোরহার কাছ থেকে দেখতে পারতাম। তো বোরহাকে ছেড়ে দেওয়া বা বোরহার চলে যাওয়া এটা কিন্তু বেশ ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে, এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল তাকে মিসও করেছে।
তো এই জিনিসগুলো বলার ছিল। আশা করব ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে এখান থেকে, বাট ইস্ট বেঙ্গলের পরের যে ম্যাচগুলো রয়েছে, ডার্বি ম্যাচ, কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে ম্যাচ রয়েছে, এই দুটো ম্যাচ থেকে যদি ইস্ট বেঙ্গল পজিটিভ কিছু করতে না পারে, তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এই মরশুমে স্বপ্ন দেখাটাই সার হবে। স্বপ্ন হয়তো দেখে কোনো লাভ হবে না, কারণ এই মুহূর্তে যা খেলছে, আমি আগেও বলেছি, এই মুহূর্তে যা খেলছে ইস্ট বেঙ্গল আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ 6-এ থাকার মতো ফুটবল সেটা নয়। বাকি যে টিমগুলো ইস্ট বেঙ্গলের সাথে কম্পিটিশনে আছে টপ 6-এ থাকার জন্য, সেই টিমগুলো কিন্তু বেটার ফুটবল খেলছে ইস্ট বেঙ্গলের থেকে। কিছু টিম তো বেটার ফুটবল খেলছে, এটা তো নো ডাউট বলতেই হবে। তো তাও এক্সপেক্ট করবো ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলবে। নেক্সট দুটো ম্যাচ কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য। সেই দুটো ম্যাচে যদি কোনো একটা ম্যাচে ইস্ট বেঙ্গল হেরে যায়, তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর এবারে টপ 6-এ থাকার পয়েন্টস টেবিলে আইএসএল এর সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। ম্যাথমেটিক্যালি হয়তো চান্স থাকবে, বাট ইস্ট বেঙ্গল যে ফুটবলটা খেলছে তাতে আমার মনে হয় না সেটা সম্ভব হবে বলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।